স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি আমি রুবাইয়া তদিতি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উচ্চ পর্যায়ের আলোচনা। বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এই সভা। সম্মেলনে থাকবেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালতের আইন বিশেষজ্ঞ, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা। রোহিঙ্গাদের ইন্টারন্যাশনাল ডায়াসপোরার 4 নেতা যোগ দেবেন সম্মেলনে। আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে কক্সবাজারে প্রথম অংশীদার সংলাপ হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখের মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের কর্মসূচিতে তাদের প্রতিনিধিদের রাখার জন্য দাবি তুলেছিলেন কক্সবাজার শরণার্থী শিবিরের বাসিন্দারা। এ নিয়ে তারা কয়েকটি কর্মসূচিও পালন করেছিলেন। এখন জানা যাচ্ছে রোহিঙ্গাদের 4 জন প্রতিনিধি জাতিসংঘের কর্মসূচিতে যোগ দিচ্ছেন। বিস্তারিত জানবো এ নিয়ে। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই যে যারা জাতিসংঘের কর্মসূচিতে যোগ দিচ্ছেন, এরা কি কক্সবাজার শরণার্থী শিবিরের বাসিন্দা? তাদের কথা বলতে পারার সুযোগ সৃষ্টি নিয়ে রোহিঙ্গারা কি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী? না, তারা দীর্ঘদিন থেকেই কিন্তু এরা 2017 সালের আগে থেকেই দেশের বাইরে থাকেন এবং রোহিঙ্গাদের নিয়ে তারা কাজ করার কথা দাবি করেন। এবং আমরা যতটুকু খবর পাই অদিতি, সেটা হচ্ছে যে আরাকান ইউথ পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রফিক হোসেন এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি রোহিঙ্গা শিক্ষার্থী নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মাওলানা সাইদুল্লাহ এবং আসিয়ান চেয়ারম্যানের মিয়ানমারের বিষয়ে বিশেষ দূত উসমান হাশিম তারা বক্তব্য রাখবেন। মূলত হচ্ছে যে রোহিঙ্গারা গত কিছুদিন আগে একটা মিটিং করেছিল। তারা যেটা বলেছিল যে রোহিঙ্গাদের ভয়েস থাকা দরকার এই সম্মেলনে, তারা তাদের দাবিগুলো, এখানকার সংকটগুলো, মিয়ানমারের সংকটগুলো তারা তুলে ধরতে পারবেন। কিন্তু এই যাদের নাম আসছে আজকে সম্মেলনে অংশগ্রহণ করার কথা, তাদের বিষয়ে কোনোদিন তারা কোনো বক্তব্য উত্থাপন করেনি, তাদের বিষয়ে কোনো কথা বলেনি। তাহলে এই যে 4 জন অংশগ্রহণ করছেন, তারা মিয়ানমার পুরো রোহিঙ্গা সম্প্রদায়ের তারা প্রতিনিধিত্ব করে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা কথা বলবার চেষ্টা করবো, যেহেতু সকালবেলা এখন আমরা রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবো, তখন আসলে তাদের প্রতিনিধি হয়ে তারা আজকে বক্তব্য রাখবেন কিনা, এতে করে তাদের কোনো আপত্তি আছে কিনা সে বিষয়ে আমরা হয়তো জানবার সুযোগ থাকবে। তবে আমাদের অবজারভেশন যেটা বলে সেটা হচ্ছে তারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন এবং রোহিঙ্গা বিষয়ে নানা সেমিনার সিম্পোজিয়ামে তারা অংশগ্রহণ করেন। কতটুকু ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে তারাই রোহিঙ্গারা ভালো বলতে পারেন। আর আজকের এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ অতীতে, এই জন্যই যে হচ্ছে যে দীর্ঘদিন থেকে নানা কারণে ভৌগোলিক যে যুদ্ধ অবস্থা, সেই জায়গায় রোহিঙ্গা ইস্যুটি একেবারে ধামাচাপা পড়ে যাচ্ছে। সেই জন্যই বর্তমান সরকার এর উদ্যোগে বিশেষ করে জাতিসংঘের যে সম্মেলনটা পুরো দেশকে আবার করে রোহিঙ্গাদের যে সংকটটা তৈরি হয়েছে সেটাকে নতুন করে স্মরণ করে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, রোহিঙ্গাদের যে অর্থনৈতিক অর্থাৎ যে সহায়তা কমিয়ে আসছে সেটাকে নতুন করে সহায়তা বাড়াবার ক্ষেত্রে বিশ্ব নেতাদেরকে একত্রিত করবার আজকে সুযোগ থাকবে। সবকিছু মিলিয়ে রোহিঙ্গা সংকট যেটা তৈরি হয়েছে সেটা সমাধান করবে আজকে। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই সম্মেলনের বিস্তারিত। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আরো খবর জানবো। ধন্যবাদ মিন্টু যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন এতক্ষণ। এবারে শারদীয় দুর্গোৎসবের খবর। আজ শুভ মহাষ্টমী। ঢাকেশ্বরী মন্দিরে অষ্টমী পূজার খবরাখবর রাখছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আমরা তার সাথে যুক্ত হচ্ছি।
ন্যান্সি, কোন তিথিতে অষ্টমী পূজা শুরু হয়েছে? আজকে তো কুমারী পূজাও আছে, তো কাকে সেই আসনে বসানো হয়েছে? কি দেখছেন ঢাকেশ্বরী রামকৃষ্ণ মিশনের অবস্থা? অদিতি, রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ আগে আসলে যেই কুমারী পূজার জন্য অপেক্ষা ছিল, যে কুমারী পূজার অপেক্ষার কারণে আসলে এতক্ষণ মহা অষ্টমীর যে অপেক্ষা মাহেন্দ্রক্ষণ, সেই কুমারী কিন্তু এসে আসনে অধিষ্ঠ হয়েছেন কিছুক্ষণ আগে। আপনি হয়তো দেখতে পাবেন যে কুমারীকে কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং এই কুমারী পূজা কিন্তু দুর্গাপূজার একটা বিশেষ আকর্ষণ। দেবী দুর্গার আরেক নাম এই কুমারী হওয়ায় সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই কিন্তু মহা অষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন করা হয়ে থাকে। এবং কিছুক্ষণ আগে কুমারী এসে হাজির হয়েছে এবং কুমারীর নাম, বয়স সেগুলো আমরা কিছুই জানতে পারিনি এখনও। যে কুমারী পূজার যে ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে আমাদেরকে জানানো হবে। একটু জানিয়ে রাখি, ঢাকের তালে ধালে উলুধ্বনি আর চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে এখন কিছুক্ষণের মধ্যে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বাতাস, এই 5 উপকরণে কুমারীকে পুজো দেওয়া হবে। এবং অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় আপনি দেখতে পাচ্ছেন যে পুষ্পমাল্য রয়েছে, সেই মালা পুজোরই একটা অংশ। আর একটু বলে রাখি যে নারী জাতির প্রতি শ্রদ্ধা ও সম্মান করার জন্যই কিন্তু আসলে এই কুমারী পূজার আয়োজন বলা হয়ে থাকে। একটু বলে রাখি যে রামকৃষ্ণ মিশনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। ভক্তদের সমাগমে একেবারে মুগ্ধ হয়ে আছে, এক বিন্দু জায়গা এখানে নেই। ভক্তরা হাজির হয়েছেন দেবী দুর্গার দর্শন করবেন এবং যে কুমারী রয়েছে সেই কুমারীকে পূজা দিবেন, সেই জন্য অপেক্ষা করছেন। পূজার কিন্তু রয়েছে যে দেবী দুর্গার এই শক্তিকে 1 থেকে 16 বছরের অবিবাহিত যে কুমারী রয়েছে তাদের মধ্যে মাতৃরূপে ভেবে পুজো করা হয় এবং এই পূজা নারী শক্তির মহিমাকে উদযাপন করে এবং বিশ্বজুড়ে নারী জাতির সম্মান ভূমিকাকে স্বীকৃতিও দেয়। এই বিশ্ব সৃষ্টির মূল শক্তিকে কুমারী রূপে যেমন উদযাপন করা হয়, তেমনি ঐশ্বরিক নারী শক্তিকে মূর্ত রূপ দেওয়া হয়। এর আগে কুমারীকে এখানে আনার আগে তাকে ভালো করে স্নান করিয়ে সুন্দর বেনারসি পরানো হয়, কপালে চন্দনের ফোঁটা লাগানো হয়, বস্ত্রে সুগন্ধি দেওয়া হয় এবং নানা ধরনের ফুলের গয়না আপনি দেখতে পাচ্ছেন এবং অন্যান্য গয়নাও রয়েছে। এবং এই বস্ত্রভূষণে সজ্জিত করার পর কুমারীকে এই বাদ্য, শঙ্খ, কাঁসা, উলুধ্বনির সাথে পূজা মণ্ডপে তার নির্দিষ্ট আসনে বসানো হয়েছে এবং সাক্ষাৎ মায়ের রূপ ভেবেই কিন্তু পদ্ম, তার মধ্যে কিন্তু পদ্ম, 2 হাতে পদ্ম দেখতে পাচ্ছেন। পদ্ম এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ পুজোর। পদ্ম, অর্ঘ্য, ধূপ, চন্দন, অন্যান্য মাঙ্গলিক দ্রব্য নিয়ে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই পুজোটা করা হয়। তারপর কুমারী পূজার বয়সের ভিত্তিতে কিন্তু কুমারীদের জন্য নির্দিষ্ট নাম রয়েছে 1 থেকে 16 বছরের মধ্যে। যেমন 1 বছরের বয়সী কন্যাকে সন্ধ্যা বলা হয়, 2 বছর বয়সী কন্যাকে সরস্বতী বলা হয়, 3 বছর বয়সী কন্যাকে ত্রিধামূর্তি বলা হয় এবং 4 বছর বয়সী কন্যাকে মালিকা ডাকা হয়। আজকের যে কুমারী বসে রয়েছে আসনে, অপেক্ষা করছি আমরা তার নাম এবং সে কত বছর বয়সী সেটা জানার জন্য। আমরা পুজোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা একটু দেখে আসবো। অনেক ধন্যবাদ ন্যান্সি। আমরা অষ্টমী পূজার খবর জানছিলাম। দর্শক, রামকৃষ্ণ মিশন থেকে সহকর্মী ফারহানা ন্যান্সি এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। এই মুহূর্তে পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রধান কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্য শুনে নেব। না হয় এখন এর পেছনে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা দেশের এই পরিবেশটা এটাকে
এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। আমরা সজাগ আছি এবং আমার মনে হয় যে আমরা যতটুকু সজাগ আপনারা ততোধিক সজাগ। মানে ছোটোখাটো জিনিসও দেখি যে আপনারা অনেক সময় আমরা বলি যে তিলকে তাল করেছেন, কিন্তু ওটা হলে হয় কি যে উই গেট মোর অ্যালার্ট, আমরা তালটা ধরে নিয়েই আমরা দৌড়ে ছুটে যাই। কাজে আপনাদের কাছ থেকেও আমরা মনে করি যে আমরা অনেক বেশি সতর্কতা, সহযোগিতা, অ্যালার্টনেস সব কিছু আপনাদের কারণে আমরা পাচ্ছি। পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলছেন পুলিশ প্রধান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পূজার আরো খবর জানবো। উত্তরায় সার্বজনীন পূজা মণ্ডপে এই মুহূর্তে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়, তার সাথে কথা বলবো। পার্থ, উত্তরায় এই মণ্ডপে ভক্তদের ভিড় কেমন দেখছেন? পূজার আজকের কার্যক্রম, আজকে যেহেতু অষ্টমী, তো আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। সারাদিন কি কি আয়োজন রয়েছে তাও জানাবেন আমাদের। অদিতি, আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। মহা অষ্টমীর এই ক্ষণ অষ্টমী বিহিত পূজায় মুখর মণ্ডপ, এবং সেই ক্ষণে আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে। অষ্টবিহিত পূজা প্রায় সম্পন্ন হতে চলছে এবং কিছুক্ষণ পরেই আসলে অঞ্জলি হবে এবং মায়ের পায়ে ভক্তেরা প্রার্থনা সমেত সেই অঞ্জলি অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি অদিতি, সেটি হচ্ছে যে মা দুর্গা যেই কারণে ধরিত্রীতে আসেন মহিষাসুরকে বধ করতে, সে মহিষাসুর বধের ক্ষণটিও আজই। মহাষ্টমীর শেষ সময় এবং মহানবমীর শুরুর সময় শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট মিলিয়ে যে ক্ষণ, সেটি আসলে সন্ধিক্ষণ। এই মুহূর্তেই পূজিত হন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে। সেই ক্ষণটি এবার 1:50, বেলা 1:50 আমরা কথা বলবো অষ্টমী পূজায় যে আচার অনুষ্ঠান হচ্ছে উত্তর সার্বজনীন মন্দিরে। আজকে আর কি কি থাকছে অঞ্জলি শেষ? আজকে যে এখন এইমাত্র আমাদের পূজা শেষ হলো, এরপরেই আমাদের অঞ্জলি প্রদান শুরু হবে। অঞ্জলি প্রদানের পর আমাদের 4-5 হাজার ভক্ত এখানে আসছেন, এদেরকে প্রসাদ বিতরণ করা হবে। তারপরে আমাদের সন্ধ্যা আরতি হবে। ভক্তবৃন্দ যারা বাইরে থেকে আসবে তারাই আরতি প্রতিযোগিতা হবে, আরতি প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তারপর পরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে নৃত্য, গান এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। অর্থাৎ পূজার্থীর জন্য নানা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। অনেক পূজার্থী এখানে এসে ভিড় করেছেন, মায়ের পায়ে অঞ্জলি দিবেন মহা অষ্টমীর পূজায়। সেই অঞ্জলির জন্যই তারা এসে ভিড় করেছেন এবং মন্ত্রের উচ্চারণ হচ্ছে যে অষ্টমী পূজা প্রায় সমাপ্ত হতে চলল। অদিতি, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরো একবার যুক্ত হব এবং জানিয়ে দেব অষ্টমী পূজা শেষে অঞ্জলির খবর। অদিতি, অনেক ধন্যবাদ পার্থ। আপনার কাছ থেকে আমরা উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপের খবর জানছিলাম। দর্শক, এর আগে রামকৃষ্ণ মিশন থেকে আরেক সহকর্মীও যুক্ত ছিলেন। আমরা শারদীয় দুর্গোৎসবের খবর জেনে নিচ্ছিলাম। এবারে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য আপনাদের সমর্থন প্রয়োজন। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন দিচ্ছে। প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আয়োজন এই সংকটকে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের শীর্ষে রাখতে এবং ক্যাম্পগুলোতে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে অধ্যাপক ইউনূস রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর। আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ, এমন নির্বাচন যা বাংলাদেশে আগে কখনো হয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি বলেন, তারা সুসংগঠিত, এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার কর্মীরা দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রকাশ করা। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ নানা বিষয়ে কথা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বয়স কোনো ফ্যাক্টর নয়, যারা ভোটে পাশ করতে পারবে তাদেরকেই চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপি। একই সঙ্গে যাচাই করা হবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তাও। দলটির নীতি নির্ধারকরা বলছেন, এজন্য নিরপেক্ষ সংস্থা দিয়ে বেশ কয়েকটি জরিপ করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তারা। শফিকুল হকের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য সময় হলে হাতে সময় মাত্র 4 মাস। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে গুরুত্বপূর্ণ আসনে আসনে কারা লড়বেন, কোন দল থেকে, এ নিয়ে আগ্রহ আছে সাধারণ মানুষের। আর এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি থেকে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে কানাঘুষা চলছে গ্রাম থেকে শহর পর্যন্ত। নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, মনোনয়নে নবীন প্রবীণের সমন্বয় করা হবে, আর আন্দোলন সংগ্রামে ত্যাগীদের মূল্যায়নও মাথায় রেখেছেন তারা। এবং যারা মার্ক জরিপে উঠে আসবে যে নির্বাচনে জয় হবে, তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তবে যারা নির্বাচনে গত 16 বছর ছিল, মাঠে ছিল, তাদের মধ্যে থেকেই প্রার্থী বাছাই করাটা বেশি প্রাধান্য দেব। একটা দেশ তো চলে নবীন আর প্রবীণের সমন্বয়ে। শুধু আমাদের নির্বাচনটাও নবীন এবং প্রবীণের সমন্বয়ে হবে, এটাই নিয়ম আর কি, সেটাই করা হবে। এমপি হওয়ার লড়াইয়ে স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনোনয়নে সবসময় এটিকে বড় ফ্যাক্টর মনে করেন দলগুলোর নীতি নির্ধারকরা। মনোনয়ন পেতে ইচ্ছুকদের সেই মাপকাঠি যাচাই বাছাই শুরু করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেসরকারি সংস্থা দিয়ে 5টা জরিপ করিয়েছেন এবং সেখানে তার কাছে প্রত্যেক প্রার্থীর আর কি অবস্থান এলাকায় এর সম্পর্কে তথ্য রয়েছে। বয়স কোনো মেজর ফ্যাক্টর না। আমরা প্রার্থী এলাকায়, নির্বাচনী এলাকার জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি বলে আমরা মনে করি মনোনয়নের ক্ষেত্রে। আলোচনা আছে এবার শরিকদের ছাড় দিতে পারে বিএনপি। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ নিয়েও বিশেষ ভাবনা আছে দলটির। নীতি নির্ধারকরা বলছেন, দুটি বিষয় মাথায় রেখেই নির্বাচনী ছক ঠিক করছেন তারা। যেসব রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাসী এবং অতীতে সংগ্রাম করেছে, যাদের ঐতিহ্য আছে, জনপ্রিয়তাও আছে, এই ধরনের দলকে সঙ্গে পেলে বিএনপি নিশ্চয়ই সাথে রাখতে চেষ্টা করবে। আমাদের যে যুগপৎ আন্দোলনের সাথীরা আছে, তাদের কাছেও আমরা বলেছি তাদের লিস্ট দেওয়ার। তাদের লিস্ট আসলে তাদের লিস্টে সমীকরণ করে করা হবে।
সূত্রমতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার আগে নির্বাচনী প্রস্তুতি ও মনোনয়নের একটা অংশ শেষ করতে চায় বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা। দর্শক, এর আগে আমরা শারদীয় দুর্গোৎসবের খবর জানাচ্ছিলাম। আজ মহাষ্টমীতে কুমারী পূজা রয়েছে রামকৃষ্ণ মিশনে। এই মুহূর্তে সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। মালিনী কুমারী জয় স্বাধা, এখানে ঘটে ঘটে তাম্রকুণ্ড মধুপর্ক ওইং হ্রিং শ্রিং হং সৌ এষ মধুপর্ক মালিনী কুমারী জয় স্বাধা। পুনরাচমনীয় ওইং হ্রিং শ্রিং হুং স্নৌ ইদং পুনরাচমনীয়োদকম মালিনী কুমারী জয় স্বাধা। গন্ধতৈল ইদং গন্ধতৈলং ওইং হ্রিং শ্রিং হুং স্নৌ মালিনী কুমারী জয় নিবেদয়ামি। স্নানীয় জল স্নানং ওইং হ্রিং শ্রিং হুং স্নৌ ইদং স্নানীয়োদকং মালিনী কুমারী জয় নিবেদয়ামি। গায়ে ছেড়ে দিতে, গায়ে প্রক্ষালন করুন শরীরে। হ্যাঁ, বস্ত্র ওইং ওইং হ্রিং শ্রিং হুং স্নৌ সপুবিত সৌত্তরীয় বস্ত্রম মালিনী কুমারী জয় নিবেদয়ামি। সিন্দুর আবরণ আবরণ দিন। ওইং হ্রিং শ্রিং হুং সৌ ইদং সুবর্ণাবরণং মালিনী কুমারী জয় নিবেদয়ামি। এখানে রেখে দিন। আবরণ পরে আমাদের এখানে তো শঙ্খ আবরণ। ওইং হ্রিং শ্রিং হুং সৌ ইদং শঙ্খ আবরণং মালিনী কুমারী জয় নমঃ। ওইং হ্রিং শ্রিং হুং সৌ কি আছে? ওইং হ্রিং শ্রিং হুং সৌ উপভূষণম। ওইং হ্রিং শ্রিং হুং সৌ ইদং উপভূষণং মালিনী কুমারী জয় নিবেদয়ামি। ওইং হ্রিং শ্রিং হুং সৌ ইদং সিন্দুরং মালিনী কুমারী জয় নমঃ। রামকৃষ্ণ মিশনে চলছে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সেখানে থমথমে অবস্থা রয়েছে। এদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। সংগঠনটির পক্ষ থেকে সোমবার খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দিলেও আজ এখন পর্যন্ত কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ অচল হয়ে রয়েছে। খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারার বেশিরভাগ দোকানপাট খোলেনি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, রবিবার সহিংসতায় নিহত ৩ জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় 144 ধারা বহাল আছে। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, অবস্থা স্বাভাবিক হয়ে আসলে নির্দেশনা তুলে নেওয়া হবে। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি জবানবন্দি দেবেন। এই মামলায় গ্রেপ্তার রাজসাক্ষী সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। সোমবার সাক্ষ্য গ্রহণের সময় মোহাম্মদ আলমগীর জানান, যাত্রাবাড়িতে সাউন্ড গ্রেনেড নয়, গ্রেনেড মেরে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন তথ্য প্রমাণ ও ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা হবে। এই মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।
2 বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন গৃহবধূ সুমা আক্তার। পরিবারের ধারণা ছিল বাড়িতে চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছে। 2 বছর পর পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে দুলাভাই সহ দুজনে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমা আক্তারকে। নারায়ণগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন আশিক মাহমুদ, ছবি তুলেছেন আমানুল্লাহ আমান। 2023 সালের 7 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন সুমা আক্তার নামের এই গৃহবধূ। ঘটনার পর সুমা আক্তারের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই সময় সন্দেহভাজন হিসেবে সুমার বোন সোহানা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ। যদিও তখন হত্যার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয় তারা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা আবারও আদালতের অনুমতি নিয়ে সোহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহানা তার বোনকে হত্যার দায় স্বীকার করে, জানায় দুলাভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাই দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোহানা আদালতে জবানবন্দি দেওয়ার পর গত 25 সেপ্টেম্বর সুমা আক্তারের স্বামী শহীদুল্লাহকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রতিদিনের মতো এই ঘরেই ঘুমিয়েছিল সুমা আক্তার। সকালে ঘুমন্ত অবস্থায় তাকে তারই বোন এবং স্বামী পরিকল্পিতভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর গল্প সাজায় চোর চুরি করতে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে পিবিআইয়ের জালে। ঘটনাটা যখন ঘটে তখন ডিসিস্টের স্বামী শহীদুল্লাহ সে এটার একটা চুরির ঘটনা বলে এটা একটা ঘটনা শেষ সিজন করে। পরবর্তীতে যখন আমরা তদন্ত করি, তদন্তকালে আমরা পাই যে আসলে এটা কোনো একটা চুরির ঘটনা না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শহীদুল্লাহ এটাই বলতে চেয়েছে যে যেহেতু তার শালিকার সঙ্গে তার 4-5 বছর তার প্রেমের সম্পর্ক, শহীদুল্লাহ এবং সোহানা তারা দুজন মিলে পরিকল্পনা করে যে তার এই ভিকটিমকে হত্যা করে তারা নিজেরাই দাম্পত্য জীবন শুরু করবে। শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে তারা এই ভিকটিমকে হত্যা করে। সোমাকে যখন হত্যা করা হয় তখন তার ছেলে এই লামিমের বয়স মাত্র 1 বছর আর মেয়ে লামিয়ার বয়স 10। মায়ের মৃত্যুর পর গত 2 বছর বাবার কাছেই বড় হচ্ছিল তারা। সর্বশেষ বাবাও মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এখন তাদের দুজনকে নিয়ে চরম বিপাকে পড়েছেন দাদি হাফিজা খাতুন। আমাদের আর কেউ নাই, আমার ভূত ছাড়া কেউ নাই। আমার ভূতেরা চাই, আমার ভূত আমার কাছে আনে দেয়। আমি একটাই চাই আমার বাবারা যাতে ফিরিয়ে দেয়। পরকীয়া প্রেমের পরিণতি কতটা ভয়াবহ, সুমা হত্যার ঘটনাটি তার অন্যতম উদাহরণ। একদিকে স্ত্রী হত্যা, অন্যদিকে অনিশ্চয়তায় ডুবে গেছে সন্তানদের ভবিষ্যৎ। স্থানীয়রা বলছে এই হত্যার ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, 71, নারায়ণগঞ্জ। দ্রুত এগোচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে বর্তমানে এখানে জেটি, টার্মিনাল, শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধু দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থায় এক অনন্য মাত্রা যোগ করবে। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার 5,500 কোটি টাকার পাশাপাশি বাকি 1,000 কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের আওতায় প্যাকেজ 1-এর অধীনে 2টি জেটি নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টুয়া কর্পোরেশনের সঙ্গে গত 22 এপ্রিল চুক্তি সই করেছে। 9,500 কোটি টাকা খরচ করে 4 বছর আগেই তৈরি করা হয়েছিল 14 মিটার গভীরতা এবং 6 কিলোমিটার দীর্ঘ নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ। দীর্ঘদিনের সেই জটগুলো অবশেষে খুলতে শুরু করেছে। চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটে জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। মাতারবাড়ি বন্দরের মূল আকর্ষণ হচ্ছে এর জেটি নির্মাণ।
এখানে এমনভাবে জেটি তৈরি হচ্ছে যাতে বিশ্বের সর্বাধুনিক ও বৃহৎ কন্টেনারবাহী জাহাজ সরাসরি নোঙর করতে পারবে। টেকনোলজিগুলো যখন ৩-৪ বছর পর আসবে বাংলাদেশে, এটা যেন আধুনিক বিশ্বের সাথে এটা যেন তাল মিলিয়ে চলতে পারে। এই জন্য আমরা এখন থেকে আমাদের সব কনসেপ্টই হলো যে গ্রিন টেকনোলজি, যাতে আমরা এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে আইএমওর গাইডলাইনে, সেটা যেন আমরা পালন করতে পারি। বঙ্গোপসাগরের গভীর পানির সুবিধা ব্যবহার করে এ বন্দরের জেটি আন্তর্জাতিক শিপিং রুটে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। মাতারবাড়ির সাথে ঢাকা অথবা চট্টগ্রামের যোগাযোগ যেটা আছে, এটি পাশাপাশি যখন ডেভেলপ করে যাবে তখন সারা দেশ এটার মাধ্যমে উপকৃত হবে। কারণ মাতারবাড়ি তৈরি করা হয়েছে সারা দেশকে সার্ভ করার জন্য, ইভেন দেশের বাহিরেও যদি চাহিদা থাকে সেটাকেও ডিপ সি পোর্টের মাধ্যমে সার্ভ করার জন্য। আগামী 2029 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। শরীফ আজাদ প্রীতম, ৭১। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন দর্শক। সংবাদ সংযোগের শেষাংশে আমরা আবারও চলে যেতে চাই রামকৃষ্ণ মিশনে। সেখানে আজ মহাষ্টমীর দিনে কুমারী পূজার আনুষ্ঠানিকতা চলছে। থাকবেন, আনন্দে থাকবেন। ঠিক আছে। কুমারী মাই কি জয়, শ্রী শ্রী দুর্গা মাই কি। ঠান্ডা হওয়া আর খাওয়া এইটা একটু আগে আপনি চলে যান। এখানে আর তো কিছু কাজ আছে কি নামিয়ে দেবো থালা বাটি, থালা থালা গ্লাস বাটি সব, থালা বাটি সব, থালা বাটি সব। এই থালা ওই সুমিতের কাছ থেকে থালা বাটি গ্লাস দিয়েছিল, ওই তিনটাই কিন্তু অতিরিক্ত না, রচনা বাটি আবার দিয়েন না। ওনার জন্য যে 3টা কেনা হয়েছে সেই 3টা কার্ড আছে। এই মুহূর্তে তো হ্যালো, হ্যালো হ্যালো, এখান থেকে শোনা যাবে তো না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, মিডিয়া বাইরে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আপনাদের দর্শক, রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর দিনে চলছে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে যুদ্ধের সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন তিনি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ট্রাম্পের প্রস্তাবে হতাশ গাজাবাসী। বিস্তারিত আফসানা শাওনের প্রতিবেদনে। সারা বিশ্বের চোখ ছিল এই বৈঠকে। আশা ছিল আসবে যুদ্ধবিরতির ঘোষণা।
তবে সরাসরি তা না হলেও পশ্চিমা তরফে এসেছে 20 দফা প্রস্তাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়ে আলোচনার দিনটিকে ঐতিহাসিক বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে বলে জানান তিনি। আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। আমি ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি। এরপর নেতানিয়াহু বলেন, সবাইকে শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু যদি হামাস পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে কিংবা তারা এটিকে প্রতিহত করার চেষ্টা করে তবে ইসরায়েল কঠিন জবাব দেবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় শান্তি পরিকল্পনার সম্মতি দেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যানও করতে পারে। প্রস্তাবটিকে সমর্থন করায় আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যে আস্থা রেখেছেন যে একসাথে কাজ করলে অনেক বছর ধরে চলা মৃত্যু আর ধ্বংস আমরা বন্ধ করতে পারব, পুরো অঞ্চলে শান্তির প্রতিষ্ঠা করতে পারব, তার জন্যও তাকে ধন্যবাদ। প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও হামাসের এক নেতা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে তারা পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে। এছাড়া গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যে কোনো প্রস্তাবে তারা রাজি। তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। তিনি বলেছেন, যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপোষহীন। আফসানা শাওন, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।